প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমরা আজকে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা জানো যে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আমরা আলোচনা করছিলাম ফরাসি বিপ্লব নিয়ে। আমরা এর আগে ফরাসি বিপ্লব কি সেটি আলোচনা করেছি এবং এই ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলোর আলোচনা শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই ফরাসি বিপ্লবের যে রাজনৈতিক কারণ সেটি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ফরাসি বিপ্লবের আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলে নেই। সেটি হচ্ছে যে আমাদের এই পেপারটি ইতিহাস দ্বিতীয় পত্রের এই আলোচনা একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সুতরাং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসগুলো অনুসরণ করবে, সেটি আমরা আশা করছি। আর তোমরা যারা এখনও ক্লাসের সঙ্গে সংযুক্ত হওনি তাদেরকে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব আমাদের অনলাইন এই ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলো অনুসরণ করবে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক কারণের মতো সামাজিক কারণও ফরাসি বিপ্লবকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। ফ্রান্সের সে সময়কার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা এই ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে বিরাট ভূমিকা পালন করেছে। তো ফ্রান্সে 1789 সালে বিপ্লব সংগঠনের সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। 1789 সালে যখন ফরাসি বিপ্লব সংঘটিত হয়, সে সময়কার ফ্রান্সের সমাজ প্রধানত দুটি বিশেষ শ্রেণীতে বিভক্ত ছিল। একটি শ্রেণীকে আমরা বলছি সুবিধাভোগী শ্রেণী, আরেকটি শ্রেণীকে আমরা বলছি সুবিধা বঞ্চিত শ্রেণী, বা আমরা যদি ইংরেজিতে বলি তাহলে প্রিভিলেজড ক্লাস এবং আন্ডার প্রিভিলেজড ক্লাস। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রিভিলেজড ক্লাস, প্রথমটা হচ্ছে প্রিভিলেজড, অর্থাৎ এটি হচ্ছে সুবিধাপ্রাপ্ত শ্রেণী। প্রিভিলেজড ক্লাস অর্থাৎ সুবিধাপ্রাপ্ত শ্রেণী। আর আরেকটি হচ্ছে আন্ডার প্রিভিলেজড ক্লাস। আন্ডার প্রিভিলেজড ক্লাস অর্থাৎ এটি হচ্ছে সুবিধা বঞ্চিত শ্রেণী। নামেই বোঝা যায় যে এই দুই শ্রেণীর আসলে ধরন কেমন। এই প্রিভিলেজড ক্লাস যেটি, এই শ্রেণীতে যারা থাকতেন তারা সকলেই সমাজের বা রাষ্ট্রের সব ধরনের সুবিধা ভোগ করতেন। আর আন্ডার প্রিভিলেজড ক্লাস যেটি, বা এই সুবিধা বঞ্চিত শ্রেণী, তোমরা বুঝতেই পারছো যে এই আন্ডার প্রিভিলেজড ক্লাসের যারা সদস্য তারা কোনো ধরনের সুবিধাই ভোগ করতেন না। হ্যাঁ, তাহলে এই প্রিভিলেজড ক্লাসে কারা কারা ছিলেন সেটি আমরা একটু জানব। প্রিভিলেজড ক্লাসে ছিলেন যাজক এবং অভিজাত সম্প্রদায়। যাজক বলতে আমরা বুঝব সে সময়কার খ্রিস্টান ধর্মের যারা ধর্মযাজক ছিলেন, অর্থাৎ পাদ্রী বলি যাদেরকে আমরা, ইংরেজিতে বলি আমরা ক্লার্জি। ক্লার্জি বা এই যাজক শ্রেণী। তাহলে এই প্রিভিলেজড ক্লাসের মধ্যে কারা আসে? ক্লার্জি বা যাজক শ্রেণী
এবং এরপরে আরেকটি আসবে হচ্ছে সেটি অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণী বা নোবেলিটি। এই যে দুটি শ্রেণী, এই দুটি শ্রেণী এরা হচ্ছে সুবিধাপ্রাপ্ত শ্রেণী। অর্থাৎ ফরাসি বিপ্লব যে সময়ে সংঘটিত হয় সে সময়ে এই দুই শ্রেণীর মানুষ তারা ফ্রান্সের সকল ধরনের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করত। আমরা প্রথমে এই ক্লার্জি বা যাজক, ধর্মযাজক বা যাজকও বলি আমরা, এই ক্লার্জি বা ধর্মযাজক এদের কথায় যদি আসি তাহলে দেখা যাবে যে 1789 সালে ফ্রান্সে মোট ধর্মযাজকদের সংখ্যা ছিল 1,20,000-এর মতো। তো এই 1,20,000 যাজক যারা ছিলেন তাদের মধ্যে আবার বিভিন্ন শ্রেণীবিন্যাস ছিল। উচ্চ শ্রেণীর যাজক এবং নিম্ন শ্রেণীর যাজক। উচ্চ শ্রেণীর যাজক কারা? বিশপ, আর্চবিশপ, কার্ডিনাল, এই যে পদবীধারী ধর্মযাজক যারা, তারা ছিলেন উচ্চ শ্রেণীর যাজক। আর নিম্ন শ্রেণীর যাজক বা অধস্তন যাজক যারা, তারা হচ্ছেন গ্রামের সাধারণ গির্জার যারা ধর্মযাজক, গির্জার যারা ফাদার, ব্রাদার, সিস্টার, তারা হচ্ছেন নিম্ন শ্রেণীর যাজক বা অধস্তন যাজক। এই বিশপ, আর্চবিশপ, কার্ডিনাল এদের অধীনে এই সাধারণ গির্জার যারা ধর্মযাজক তারা কাজ করতেন। তো এই দুই শ্রেণীর যাজকদের মধ্যেও আবার বৈষম্য ছিল। এমনিতেই যাজকরা সব ধরনের সুযোগ সুবিধা পেতেন রাষ্ট্রীয়, তার মধ্যে আবার উচ্চ শ্রেণীর যাজক যারা তারা আরও বেশি সুবিধা পেতেন। তো এই ধর্মযাজক যারা, তারা গির্জাকে, অর্থাৎ খ্রিস্টানদের যে ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা বা চার্চ বলি আমরা ইংরেজিতে, এই চার্চ বা গির্জার এই কেন্দ্র, এই গির্জাকে কেন্দ্র করেই এই ধর্মযাজকদের সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হতো। আর সে সময় ফ্রান্সের এক একটি গির্জা ছিল বিপুল সম্পদের অধিকারী। বিপুল পরিমাণ ধন সম্পদ এই গির্জায় জমা হতো। সেটি কিভাবে? সেটি হচ্ছে যে ফ্রান্সের এই গির্জাগুলো তারা কৃষকদের কাছ থেকে ট্যাক্স আদায় করত বা কর আদায় করত। বিভিন্ন ধরনের কর সে সময় এই গির্জাগুলো আদায় করত। যেমন কোনো নাগরিক যদি মারা যেত তাহলে গির্জাকে ট্যাক্স দিতে হতো, মৃত্যু কর। তারপরে কোনো সন্তান যদি জন্ম নিত তাহলেও গির্জাকে কর দিতে হতো। আবার কোনো সন্তান জন্মের পর তাকে যে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে হবে, সে খ্রিস্টান ধর্মে দীক্ষাদানের অনুষ্ঠানের জন্যও গির্জাকে কর দিতে হতো। এছাড়াও কৃষকরা যে ফসল উৎপন্ন করত, এই ফসলের একটা নির্দিষ্ট অংশ, দেখা গেছে যে এটা প্রায় উৎপন্ন ফসলের 10 ভাগের 1 ভাগ, এই পরিমাণ ফসল একজন কৃষক গির্জাকে কর হিসেবে প্রদান করত। শুধু তাই নয়, এর বাইরেও যখনই গির্জা মনে করত তখনই কৃষকদের উপরে করের বোঝা চাপিয়ে দিত। যে কোনো কারণেই হোক, গির্জা যদি বলতো যে গির্জাকে কর দিতে হবে, কৃষক সেই কর দিতে বাধ্য ছিল। তাহলে দেখা গেছে যে এই গির্জা বা ধর্ম প্রতিষ্ঠান এবং এর যে যাজক যারা ছিলেন, এই যাজকরা ফ্রান্সের কৃষক সহ সাধারণ মানুষকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিলেন। নানা ধরনের করের বোঝা চাপিয়ে কৃষকদের জীবন একেবারে দুর্বিষহ করে ফেলেছিলেন। ফলে দেখা গেছে যে কৃষকদের এই কষ্টার্জিত ফসলে ভাগ বসিয়ে গির্জাগুলো একের পর এক বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হয়ে যাচ্ছে। ফ্রান্সের সে সময়কার ষোড়শ লুইয়ের একজন অর্থমন্ত্রী ছিলেন, ফ্রান্সের রাজা ষোড়শ লুই।
যার কথা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। ষোড়শ লুইয়ের প্রধান অর্থমন্ত্রী ছিলেন নেকার। এই নেকার তিনি একটি হিসাবে দেখিয়েছেন যে ফ্রান্সের গির্জাগুলো তখন বার্ষিক 13 কোটি টাকা আয় করত। 1789 সালের হিসেবে 13 কোটি টাকা। তো এই 13 কোটি টাকা কিন্তু সংখ্যায় সে সময় বিশাল পরিমাণ। তো এই বিপুল পরিমাণ ধন সম্পদ এই গির্জাগুলো অর্জন করত এবং এই ধন সম্পদকে তারা নিজেদের ভোগবিলাসিতার কাজেই ব্যয় করত। গির্জার যারা যাজক ছিলেন তারাই এই ধন সম্পদের বেশিরভাগ অর্থ ব্যয় করতেন। একটা গির্জা পরিচালনা করতে কিন্তু খুব বেশি টাকা পয়সার দরকার হয় না, কিন্তু তাদের আয় হয় অনেক অনেক বেশি। তো এই বাড়তি টাকা দিয়ে গির্জার ধর্মযাজক বৃন্দ তারা অত্যন্ত বিলাসী জীবনযাপন করতেন। এতই বিলাসী জীবনযাপন করতেন যে অনেক সময় তাদের বিলাসিতা সমাজের অভিজাত ব্যক্তিবর্গ কিংবা কোনো কোনো সময় সেগুলো রাজার সঙ্গেও তুলনা করা হতো। এতটাই বিলাসী জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তবে সব যাজকই যে এইরকম বিলাসী জীবনযাপন করতেন তা নয়। আমি একটু আগেই বললাম যে অধস্তন যাজকও ছিলেন। তো এই অধস্তন যাজকদের মধ্যে বেশিরভাগই এই টাকা পয়সার ভাগ পেতেন না, তাদেরকে সাধারণ জীবনযাপনই করতে হতো। সম্পদ যা ছিল সবই যেত ঊর্ধ্বতন যাজকদের হাতে। এভাবে দেখা গেছে যে এই গির্জার এই বিপুল সম্পদ, গির্জার যাজকদের এই বিলাসী জীবন, এগুলো সাধারণ মানুষকে দিনে দিনে বিক্ষুব্ধ করে তোলে। সাধারণ মানুষ একসময় বুঝতে সক্ষম হয় যে তাদের কষ্টে অর্জিত টাকাই এই যাজকরা বিলাসী জীবনযাপন করছেন এবং যাজকরা বলতে গেলে এই ধর্মীয় কাজ ছাড়া আর কোনো কাজই করছেন না। তো এই সামান্য কাজের বিনিময়ে বিপুল পরিমাণ সম্পদ তারা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। সাধারণ মানুষকে জিম্মি করে তাদেরকে ধর্মীয় বেড়াজালে আবদ্ধ করে এই সম্পদ তারা অর্জন করছেন। ফলে অচিরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে এবং এই ক্ষোভটাই অন্যান্য কারণের সঙ্গে মিশে গিয়ে ফরাসি বিপ্লবে রূপ নেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আলোচনা করব ফ্রান্সের সে সময়কার অভিজাত সম্প্রদায়কে নিয়ে। তো এই অভিজাত সম্প্রদায়ের মধ্যেও দুটি ভাগ ছিল। একটি ভাগ হচ্ছে উচ্চ শ্রেণী বা উচ্চ গোষ্ঠী, আরেকটি হচ্ছে গ্রামীণ অভিজাত। এই উচ্চ শ্রেণী বা উচ্চ গোষ্ঠী বলতে আমরা মূলত শহরে বসবাসরত যে অভিজাত শ্রেণী তাদেরকেই বোঝাই। আর এই উচ্চ শ্রেণীর যারা উচ্চ গোষ্ঠী, এরা ছিলেন মূলত জমিদার, রাজ পরিষদের সদস্য অর্থাৎ রাজার পরিষদবর্গ এবং যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে উচ্চ শ্রেণীতে বা বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তাদেরকে বোঝানো হতো। তো এই গোষ্ঠীটি তারা এতটাই সম্পদের অধিকারী ছিল যে তারা নিজেদের আভিজাত্য রক্ষার জন্যে সব ধরনের কাজই করতে পারত এবং তারা মনে করত যে দেশে অর্থাৎ ফ্রান্সের সে সময়কার রাষ্ট্রে রাজা, যাজক এবং তারা নিজেরা অর্থাৎ অভিজাত শ্রেণী এর বাইরে আর কেউ সম্মান পাওয়ার যোগ্য নয়। এই কাজটিকে তারা এরকম মনে করত এবং এই অভিজাত শ্রেণী অত্যন্ত বিলাসী জীবনযাপন করত। তারা সব ধরনের শারীরিক কসরত করাকে এটাকে নিচু শ্রেণীর কাজ বলে মনে করত। তারা মনে করত যে এই শারীরিক কাজ করবে সমাজের নিচু শ্রেণীর মানুষ, অভিজাতরা শুধু আরামপ্রিয় দিন যাপন করবে অর্থাৎ বিলাসিতায় তারা গা ভাসিয়ে দিবে, এটিই ছিল তাদের দৈনন্দিন বৈশিষ্ট্য। তারা নিজেদেরকে বনেদি মনে করত। তাদের কাজই ছিল নিজেদের ধন সম্পদের দেখাশোনা করা এবং তারা বলতোই যে এই সম্পদ দেখাশোনাই তাদের কাজ, আর তাদের হয়ে এই সম্পদের জন্য কাজ করবে সাধারণ এবং নিম্ন শ্রেণীর মানুষ যারা তারা। তো এই
অভিজাত শ্রেণী যেহেতু তাদের উপরে তাদের অধীনে অনেক সম্পদ ছিল, এই সম্পদ চাষ করত বা বিশেষ করে জমি জমা এগুলো চাষ করে দিত কৃষকরা, তাদের অন্যান্য সম্পদেরও দেখাশোনা করত সাধারণ মানুষেরা। আর এই অভিজাত সম্প্রদায় তাদের অধীনে যে সমস্ত কৃষক চাষ করত তারা এই তাদের কাছ থেকে কর আদায় করত। গির্জা যেরকম কর আদায় করত, এই অভিজাত শ্রেণীর মানুষও সেরকম এই কৃষকদের কাছ থেকে কর আদায় করত। তো এই অভিজাত শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য ছিল যে এরা বংশানুক্রমে বিভিন্ন প্রশাসনিক পদ এবং বিচারকের পদ দখল করে বসে থাকত। এই পদগুলোতে সাধারণত নতুন কাউকে নিয়োগ দেওয়া হতো না। একজন অভিজাত তিনি যদি একটি বিচারকের পদ অলঙ্কৃত করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে তার মৃত্যুর পরে তার ছেলে, সেও যেহেতু অভিজাত বংশের সন্তান, তাকে সেই পদে নিয়োগ দেওয়া হতো। এভাবে বংশানুক্রমিক এই অভিজাতরা বিভিন্ন বড় বড় পদ দখল করে থাকত। ফলে বিচার ব্যবস্থা এবং প্রশাসনের ওপরে এই অভিজাত শ্রেণীর একটি প্রভাব গড়ে ওঠে। এমনকি তারা দেখা গেছে যে তাদের স্বার্থ বিরোধী কোনো কাজ হলেই তার বিরুদ্ধে চলে যেত। তারা যে কোনো সময় যে কোনো মানুষকে গ্রেফতার করার ক্ষমতা রাখত এবং এই গ্রেফতার করার জন্যে রাজার অনুমতিরও প্রয়োজন ছিল না। যে কোনো মানুষকে যে কোনো সময় বিনা কারণে তারা গ্রেফতার করে নিয়ে এসে কারাগারে বন্দি করে রাখত এবং এজন্যে তাদেরকে কোনো জবাবদিহিও করতে হতো না। তো এই গেল তোমার অভিজাত সম্প্রদায়ের অবস্থা। এখন এই একটু আগে যে সম্প্রদায়ের কথা আলোচনা করলাম, যাজক শ্রেণী আর এই অভিজাত শ্রেণী, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে বা এই দুই শ্রেণীর যারা নাগরিক তাদের মধ্যে একটি সাধারণ মিল রয়েছে, একটি কমন মিল রয়ে গেছে। সেই মিলটি কি? এই মিলটি হচ্ছে এই উভয় শ্রেণীর মানুষ বিপুল পরিমাণ ধন সম্পদের অধিকারী ছিল। কিন্তু আমরা জানি যে যাদের সম্পদ বেশি তারা সরকারকে কর দেয় বেশি, ট্যাক্স বেশি দেয়। এটি হচ্ছে সাধারণ নিয়ম। অথচ এই যে ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থায় আমরা লক্ষ্য করি যে এই দুটি শ্রেণী যাদের হাতে দেশের বেশিরভাগ সম্পদ, অথচ এই দুই শ্রেণীর মানুষ তারা কিন্তু সরকারকে বা রাজাকে কোনো কর দিতে বাধ্য না। তারা যদি স্বেচ্ছায় কোনো কর রাজাকে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু রাজা চাইলেই তাদের উপরে কর ধার্য করতে পারবেন না। কি অদ্ভুত একটি ব্যাপার যে যাদের সম্পদ বেশি তাদের কাছে কর চাওয়া যাবে না, তাদের কাছ থেকে কর আদায় করা যাবে না। কর আদায় করতে হবে কাদের কাছ থেকে? সাধারণ কৃষকের কাছ থেকে, সাধারণ পেশাজীবী মানুষের কাছ থেকে, যাদের হাতে সম্পদ নেই। তাহলে ফ্রান্সের যারা সাধারণ মানুষ তারা তো এই বিষয়গুলো লক্ষ্য করেছে। সে সময় তারা চিন্তা করেছে যে আমাদের হাতে সম্পদ নেই, অথচ আমাদের উপরেই করের বোঝা চাপানো হচ্ছে। আর যাদের হাতে বেশিরভাগ সম্পদ, ফ্রান্সের মোট সম্পদের বেশিরভাগটাই হচ্ছে এই যাজক এবং অভিজাত সম্প্রদায়ের হাতে। অথচ এই যাজক এবং অভিজাত সম্প্রদায় তারা সব ধরনের কর থেকে মুক্ত ছিল। তারা স্বেচ্ছায় মাঝে মধ্যে রাজাকে কর দিতেন, কিন্তু সেটি তো যথেষ্ট নয়। নিয়মিত কোনো কর তাদের উপরে আরোপ করা যেত না। তারা চাইলে সামান্য কিছু কর দিতেও পারতেন, না দিলেও করার কিছু ছিল না। তো সাধারণ মানুষ যখন বিষয়গুলো খেয়াল করেছে যে যাদের হাতে সম্পদ তারা কর দেয় না, আর যাদের হাতে সম্পদ নেই তাদেরকে কর দিতে হয়, উপরন্তু তাদের উপরে নতুন নতুন করের বোঝা আরও আরোপ করা হয়। তো সেই বিষয়গুলো লক্ষ্য করায় ফ্রান্সের যারা সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক বা অন্যান্য
পেশাজীবী মানুষ যারা, তারা এই ফ্রান্সের এই অবস্থায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং যার পরিণতি হয় ফরাসি বিপ্লব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এই ফ্রান্সের বিপ্লবের প্রাক্কালে এই যে সুবিধাভোগী শ্রেণী যারা, এই সুবিধাভোগী শ্রেণীর কথা আলোচনা করলাম। এখন আমরা এই সুবিধা বঞ্চিত শ্রেণী যারা, তাদের কথা একটু দেখব যে সুবিধা বঞ্চিত শ্রেণীতে কারা কারা ছিল। তো একটি কথা সহজেই বলে নেওয়া যায় যে এই সুবিধাভোগী শ্রেণী যারা, এই সুবিধাভোগী শ্রেণীর জনগণ ছাড়া বাকি সবাই তাহলে সুবিধা বঞ্চিত শ্রেণী। তো এই সুবিধা বঞ্চিত শ্রেণীর মধ্যে কারা কারা ছিল আমি একটু তোমাদেরকে নামগুলো লিখে দিচ্ছি। 1 নম্বরে ছিল বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া এই শব্দটি একটু কঠিন। বুর্জোয়া, এই বুর্জোয়া শ্রেণী ছিল, আর ছিল কৃষক শ্রেণী, আর ছিল আরেকটি ছিল সাকুলেত শ্রেণী, সেটি আমি লিখে দিচ্ছি। কৃষক শ্রেণীটা লিখলাম না যেহেতু এটা সহজ, এই 2 নম্বরটা আমি লিখলাম না। 3 নম্বর হচ্ছে সাকুলেত। সাকুলেত শ্রেণী, এই সাকুলেত শ্রেণীটাও একটু বানানটা কঠিন, আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। এই সাকুলেত, লিখে দিচ্ছি তোমাদেরকে, সাকুলেত। এই সাকুলেত হচ্ছে তোমার সাকুলেত এর মানে হচ্ছে ভাসমান শ্রেণী, অর্থাৎ সমাজের যারা ছিন্নমূল দরিদ্র, যাদের কোনো ঘর বাড়ি নেই, যারা পথে ঘাটে রাত্রি যাপন করে, তাদেরকে বলা হয় সাকুলেত শ্রেণী। এটি একটি ফরাসি শব্দ। আর এই বুর্জোয়া এই শব্দটি, এটিও ফরাসি শব্দ। এখন এই বুর্জোয়া শ্রেণী বলতে আমরা কি বুঝি? এমনিতে সাধারণভাবে বুর্জোয়া বলতে বোঝানো হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, কিন্তু এর ভিন্ন রকম অর্থ আছে। অনেক সময় স্বার্থান্বেষী যে শ্রেণী, তাদেরকেও বুর্জোয়া শ্রেণী বলা হয়। আবার অনেক সময় যারা বিভিন্ন ধরনের বিপ্লবের মাধ্যমে কোনো পরিবর্তন আনতে চান, বিশেষ করে সেটি মধ্যবিত্ত শ্রেণী থেকেই আসে, সেজন্যও তাদেরকে বুর্জোয়া শ্রেণী বলা হয়। তবে শব্দগতভাবে অর্থাৎ উৎপত্তিগতভাবে বুর্জোয়া বলতে আমরা তাদেরকেই বুঝি যারা দেয়ালে ঘেরা, অর্থাৎ বুর্জোয়া মানে বার্জেস বা দেয়াল ঘেরা শহরে যারা বাস করেন, সে সময় যারা শহরে বাস করতেন, তাদেরকেই বুর্জোয়া বলা হতো। তো বুর্জোয়া শ্রেণীর একটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটি হলো যে বুর্জোয়া শ্রেণীর নাগরিক তারা শিক্ষিত, তারা সচেতন, তাদের সম্পদ কম, এবং এ কারণেই সমাজের পরিবর্তন আনার জন্যে এই বুর্জোয়া শ্রেণী সবসময় সচেষ্ট থাকেন, এবং যে কোনো বিপ্লব এটি সংগঠিত করতে গেলে এই বুর্জোয়া শ্রেণীকে প্রয়োজন। তো এই ফ্রান্সের সে সময় বুর্জোয়া শ্রেণীর মধ্যে আবার কয়েকটি ভাগ ছিল। একটি ভাগে ছিল পাতি বুর্জোয়া, আরেকটি ভাগ ছিল তোমার মূলধনী বুর্জোয়া, আরেকটি ভাগ ছিল ধনী বুর্জোয়া। এই বুর্জোয়াদের মধ্যে আবার 3টি ভাগ ছিল, সে বিস্তারিত আমরা সেদিকে যাব না। তো এই বুর্জোয়া শ্রেণী, তাদের শিক্ষা ছিল, তারা সচেতন ছিল, এবং তারা ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী। তো এই মধ্যবিত্ত শ্রেণী, এই শ্রেণীটি তখন ফ্রান্সের
যে সংখ্যায় একটি শক্তিশালী অবস্থানে ছিল। যদিও তাদের সম্পদ ছিল না, তারা বিভিন্নভাবে নিগৃহীত হতো, কিন্তু পড়াশোনা কিংবা অন্যান্য সচেতনতামূলক যে কর্মকাণ্ড সেই দিকে তারা অংশ নিত, এবং এই বুর্জোয়া শ্রেণীর মাধ্যমেই কিন্তু ফ্রান্সের যারা সাধারণ জনগণ তারা উজ্জীবিত হয়েছিলেন এই বিপ্লবের জন্যে, এবং এই বুর্জোয়া শ্রেণী ফ্রান্সের সাধারণ জনগণকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছিলেন যে ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার এই বিপুল পরিবর্তনের জন্যে। এরপরে আছে কৃষক শ্রেণী। তো এই কৃষক শ্রেণী তাদেরও আবার অনেকগুলো ভাগ ছিল, যে সব কৃষকই কিন্তু সমান ছিলেন না। কেউ ছিলেন স্বাধীন কৃষক, অর্থাৎ তাদের নিজের কিছু জমি ছিল, নিজের মালিকানায়, তবে সেই জমির পরিমাণ খুবই সামান্য। তো এই দেখা গেছে যে ফ্রান্সে সে সময় প্রতি 4 জন কৃষকের 1 জন ছিলেন স্বাধীন কৃষক, বাকি 3 জনই ভিন্ন শ্রেণীর কৃষক। অর্থাৎ এই প্রতি 4 জনের 1 জনের নিজের জমি ছিল, বাকি 3 জনেরই নিজের জমি বলে কিছু ছিল না। তো এই ফ্রান্সের এই স্বাধীন কৃষক তারা নামে যদিও স্বাধীন, কিন্তু তাদের কর্মকাণ্ড বা তাদের যে অন্যান্য জমি চাষের যে অন্যান্য বিষয়গুলো সেগুলোতে তারা সম্পূর্ণ স্বাধীন ছিলেন না। কেননা এই স্বাধীন কৃষকদের উৎপাদিত ফসলের একটি বড় অংশ চলে যেত রাজা, জমিদার, ধর্মযাজক এবং অভিজাত সম্প্রদায়ের কর পরিশোধ করতে গিয়ে। বাকি যে সম্পদ তার থাকতো তাই দিয়ে তার সারা বছরের ভরণ পোষণ চলত না। এর বাইরে ছিল ভূমিহীন কৃষক, তাদের ভূমি ছিল না, কিন্তু যখন চাষবাস হতো সেই চাষের মৌসুমে, চাষাবাদের মৌসুমে তারা বিভিন্ন জমিতে গিয়ে দিনমজুরের হিসেবে কাজ করত, এবং এর বিনিময়ে তারা কিছু ফসলের ভাগ পেত। তবে তারা যে সামান্য ফসলের ভাগ পেত, এই ফসল থেকেও আবার কর হিসেবে কিছু ফসল তাদের দিয়ে দিতে হতো। এর বাইরে ছিল ভূমিদাস। কৃষকদের মধ্যে এই ভূমিদাসদের অবস্থা ছিল সবচাইতে শোচনীয়। এরা জমির সঙ্গে স্থায়ীভাবে বাঁধা ছিল, অর্থাৎ এরা মূলত দাস। তবে যেহেতু এরা জমিতে কাজ করত, কৃষি জমিতে, এই জন্য এদেরকে ভূমিদাস বলা হয়। তো এই ভূমিদাসদের কোনো রকম অধিকার ছিল না, এরা সারা জীবন এই একই জমিতে কাজ করে যেত, এবং এই কাজের বিনিময়ে তাদের খুব সামান্য পরিমাণ ফসল দেওয়া হতো, এবং সেই ফসল থেকেও রাজা, গির্জা বা অন্যান্যদের যে খাজনা বা রাজস্ব বা কর, এটি মিটিয়ে দেওয়ার পরে তাদের আর তেমন কিছুই থাকতো না। তো দেখা গেছে যে এই ফ্রান্সে সে সময়ে সবচাইতে শোচনীয় অবস্থা ছিল এই কৃষকদের। এর বাইরে আরেকটি যে শ্রেণী সাকুলেত, এই সাকুলেত শ্রেণীর কথা আমরা বাদই দিয়ে দিতে পারি, কারণ এদের কিছুই ছিল না। এরা একেবারেই ভাসমান মানুষ ছিল, সবাই এদেরকে ঘৃণার চোখেই দেখত। অন্যের দয়ার ওপরে এই মানুষগুলো বেঁচে থাকত। কিন্তু এই যে কৃষক যারা, এরা সারাদিন জমিতে কঠোর পরিশ্রম করত, কিন্তু এই কঠোর পরিশ্রমের বিনিময়ে তারা যে ফসল পেত, এই ফসলের বলতে গেলে 3 ভাগের 2 ভাগই বিভিন্ন ধরনের কর পরিশোধে ব্যয় হয়ে যেত। বাকি যে 3 ভাগের 1 ভাগ ফসল তার নিজের হাতে থাকত, সেই ফসল দিয়ে তার সারা বছরের ভরণ পোষণ চলতো না। সে কারণেই দেখা গেছে যে ফ্রান্সের সে সময়কার যারা কৃষক ছিলেন, তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাই ভীষণ কষ্ট হয়ে যেত। তাদের ঘরে একটিমাত্র কক্ষ ছিল, তাদের ঘরে আসবাবপত্র বলতে তেমন কিছুই ছিল না। বড় একটি বাক্স, সেই বাক্সের ভেতরেই মালামাল ছিল তাদের সামান্য কিছু, আর এই বাক্সের উপরেই তারা রাত্রিবেলা ঘুমাতো। আবার 1789 সালের একটি হিসেবে দেখা গেছে
যে সে সময় ফ্রান্সের 3 ভাগের 1 ভাগ কৃষক তারা বছরের 1/3 সময় শুধুমাত্র আলু সিদ্ধ খেয়ে জীবনযাপন করতেন। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কৃষক বছরে 4 মাস শুধুমাত্র আলু সিদ্ধ খেয়ে কাটাতে হতো তাদেরকে। এছাড়া তাদের আর কোনো খাবার জোগাড় করার সামর্থ্য ছিল না। কেন তাদের খাবার জোগাড়ের সামর্থ্য ছিল না? আমি আগেই বলেছি যে তাদের যে উৎপাদিত ফসল, এই উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ চলে যেত বিভিন্ন কর পরিশোধে, বাদবাকি যে অংশ, সেই অংশ দিয়ে তাদের জীবন যাপন করা অত্যন্ত দুরূহ ছিল। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বুর্জোয়া শ্রেণী এবং কৃষক শ্রেণী, এই উভয় শ্রেণী মিলেই আসলে ফ্রান্সের সে সময় পরিবর্তন আনতে চেয়েছিল এবং এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিল এই বুর্জোয়া শ্রেণীটি। কেননা ফ্রান্সের কৃষকরা তারা তো পড়াশোনা জানতো না, তারা সেভাবে সচেতনও ছিল না। বুর্জোয়া শ্রেণী তাদেরকে সচেতন করে তোলে এবং এই বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে ফ্রান্সের সাধারণ মানুষজন তারা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। তবে এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার পেছনে ফ্রান্সের তৎকালীন সমাজ ব্যবস্থার মতো ফ্রান্সের সে সময়কার যে অর্থনৈতিক দুরবস্থা, এটিও বিশাল একটি ভূমিকা পালন করেছে। এবং অনেকে বলেন, অনেকে নয়, বেশিরভাগ পণ্ডিতই বলে থাকেন যে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠনে অর্থনৈতিক অবস্থায় সবচাইতে বেশি দায়ী ছিল। তো ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের সে সময়কার অর্থনৈতিক অবস্থা কিভাবে দায়ী ছিল, কতটুকু দায়ী ছিল, সেটি আমরা আজকে আর আলোচনা করব না, সেটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।